বাটি লাগবে? বিশাল, বিশ্বাস করেন যুবরাজ এক পাশ থেকে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে যখনই এই দিঘির ভিতরে যাওয়া শুরু করে, দিঘির ভিতর দিয়ে পানি ওঠা শুরু করে এবং এক সময় যুবরাজ তাও দেখি যায় অনুমতি পাই কিনা। চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স, ঘটনা হয়েছে আমি লেট করে এসেছি, যার কারণে আজকের আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আর নতুন আপনাকে স্বাগতম। গতকালকে আমরা চেষ্টা করছিলাম যে সৈয়দপুর যে রেলওয়ে ওয়ার্কশপ ওটার ভিতরে ঢোকা, কিন্তু আনফরচুনেটলি আমরা যা দেখি ওটা বন্ধ। তো আমরা এখন আসছি হচ্ছে চিনি মসজিদে। চিনি মসজিদ হচ্ছে আপনার যে ওয়ার্কশপ ঠিক অপোজিটে, কিন্তু আমরা একটু ঘুরে আসতে। আমরা তো আজকে একটু এই চিনি মসজিদটা ঘুরে ঘুরে দেখবো। তো চলুন শুরু করা যাক। এই হইতেছে চিনি মসজিদের শুরু। আমরা একটু ব্যাকে যাই, গাড়ি আসতেছে, ওই গাড়ি আসতেছে। এই হইতেছে চিনি মসজিদটা, সম্পূর্ণ চিনি মসজিদ হচ্ছে এটা হচ্ছে চিনি মসজিদের মূল ফটক বা মূল গেট বলা যায়। এরপর যদি আপনি যান, এটা হচ্ছে চিনি মসজিদ। চিনি মসজিদের ভিতরটা সুন্দর, বাট বিষয় হচ্ছে এটা শুধু নামাজের সময় খোলে, অন্য সময় তেমন একটা খুলে না। এই কারণে এখন আর ওগুলোর ভিতরে আমরা ঢুকতে পারবো না। আমি যখন আসছিলাম তখন ফজরের নামাজের সময় ছিল, কিন্তু আর অন্ধকার ছিল, যার কারণে আমি তখন ভিডিও করিনি। আমি জানতাম না যে এগুলো সব আটকে দেয়। এটা হচ্ছে চিনি মসজিদের 2 তলা। আর এদিক দিয়া দোতলায় উঠে মেনলি, কিন্তু আমার মনে হয় দোতলাটা বন্ধ। হ্যাঁ, ওই যে বন্ধ। আমরা শুধু ভিতরে ক্যামেরাটা ঢুকে শুধু কিছু ভিডিও শর্ট নিতে পারবো আর কি। এই যে এমনি সুন্দর জায়গাটা। আমার কাছে যা মনে হয় চিনি মসজিদের এই পোর্শনটা শুধুমাত্র জুমার দিনেই করে, এছাড়া অন্য সময় আটকে রাখে। ওদিকে দেখার মতো তেমন কিছু না। তো এটার ইতিহাস পড়তে গিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে 1822-23 সালের দিকে 2 জন লোক এদিকে আসার পর তারা বাস দিয়া এখানে একটা মসজিদ বানিয়েছে। তারপরে 1920-এর দিকে, 1920 প্রায় এখন থেকে 100 বছর আগে, এলাকাবাসী এটার একটা অংশ কমপ্লিট করছে। আমার যতদূর মনে হয় এটার এই অংশটা সেই সময় কমপ্লিট করছে, এই যে এর অংশটা। কারণ এইখানটা দেখতে একটু বেশি পুরাতন, 1920-এর দিকে। পরবর্তীতে কলকাতা থেকে চীনামাটির যে ভেঙে যাওয়া যে অংশগুলো ওগুলো নিয়ে আসছে এবং এইটার বাকিগুলো বানাইছে, যার কারণে এটাকে বলা হইতেছে চীনা মসজিদ। এই যে দেখেন না, এইগুলো হইতেছে এই যে চীনা বিভিন্ন প্লেট, ওগুলোর ভাঙ্গা ভাঙ্গা অংশগুলো, ওগুলো বসে বসে এটা একটা আনকমন স্ট্রাকচার দাঁড় করেছে আর কি। এই হইতেছে এটার ইতিহাস।
এখন চলে আমরা কিছু বিরল শট দেখি। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله ওইটা মনে হয় নতুন, এটাও নতুন করছে এই যে এই সাইডটা। চলুন তো একটু দেখে আসি। এই সাইডটা কি বন্ধ? এই সাইডটা তো নতুন না একেবারে, এটা বিভিন্ন মাজার। আমি ঢুকছিলাম সৈয়দপুরের যে কারখানা আছে রেল কারখানা, সমস্যা হইতেছে 1 নাম্বার এখানে যে অফিসার আসে না। অফিসার 9টা বাজে মানে আসার কথা, কিন্তু এখন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখন আসে না। তো আমি ভাবলাম যে এটা ভিতরে দেখার মতো আমার কাছে তেমন কিছু লাগে নাই, কারণ এখানে একজন আঙ্কেল আমাকে নিয়ে গেছে, কিন্তু ওই আঙ্কেল বসে যে ভিতরে কোনো ভিডিও করতে পারবে না, শুধু দেখবা প্লাস চলে আসবে। হ্যাঁ, তো এটাই করছি, ভিতরে ঢুকছি, খালি দেখছি, চলে আসছি। যদি হয়তোবা ওই অফিসারের কাছ থেকে অনুমতিটা পাইতাম তাহলে হয়তোবা কিছু রেকর্ড করতে পারতাম, কিন্তু যেহেতু অনুমতিটা পাই না এই কারণে আর ভিতরে কোনো রেকর্ড করতে পারি না। এখন কি আর করবো, এখন আমরা নীলফামারী চাইতেছি, তাহলে চলেন যাওয়া যাক। খুলছে তো ভিউয়ার্স, আমি সৈয়দপুর রেল স্টেশনের ওই অফিসার, উনিও আসছিল, ওনার সঙ্গে কথা বলছি। তো উনি বলছে যে যদি ভিতরে ঢুকতে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে, মানে বড় কোনো শিক্ষা সফর হলে তখন আসতে পারবে, এছাড়া আর কেউ ঢুকতে পারবে না। যাই হোক, একটা দিন ওয়েস্ট হইলো শুধু শুধু, আগে জানে ভালো হইতো। যদিও ভিতরে ঢুকছিলাম অন্য আরেকজন আঙ্কেলের হেল্প নিয়ে, ওইটা নিয়ে ভিডিও টিডিও করতে পারবো না, শুধু শুধু ঢুইকা। ঠিক আছে, চলেন তাইলে যাওয়া যাক। আর আমি আর একটা যে ভুল করছিলাম প্রথম দিনে, সেটা হইতেছে সৈয়দপুর আসার পরে আমি ওয়াবদাতে না নামে পরে নামছি। তো আপনারা যদি কখনো সৈয়দপুর আসেন তাহলে ওয়াবদাতে নামবেন, এটা মনে রাখেন। তো ভিউয়ার্স, আমরা এখন যাইতেছি নীলফামারী সার্কিট হাউসের দিকে, এরপরে আমরা যাবো হইতেছে তিস্তা ব্যারেজের দিকে। তো নীলফামারী সার্কিট হাউস প্রায় আমি কাছাকাছি এসে বসছি। এই রোডটার ভিতরে, আমি যে রোডটার দিকে যাইতেছি এই রোডটার ভিতরে হওয়ার কথা, আসলে কি এখানে না অন্য জায়গায়। তো সার্কিট হাউসের বদলে আমি অন্যদিকে চলে গেছিলাম। ও, এটা নীলফামারী সার্কিট হাউস না, ঠিকই আছে। আমি ভাবছিলাম কাজ টাজ চলতেছে কিনা আবার। সার্কিট হাউস, চলেন কয়েকটা ছবি তুলি, পরে এগুলো আপনারা দেখবেন।
তো ভিউয়ার্স, এখন আমরা নীলফামারী থেকে যাচ্ছি ডুমারের দিকে, কারণ ডুমার দিয়ে আমরা যাবো তিস্তা ব্যারেজে। আমি যাই না ওই অনলাইন যাই এইখান থেকে ভাড়া ওরা বলতেছে 40 টাকা। আমি একটু চেষ্টা করবো যে দেওয়া যায় কিনা স্টুডেন্ট ভাড়া দেওয়া যায়, তো টাকা 500 আরো বেশি টাকা দিতে পারবো। এখন আমরা যাইতেছি নীলফামারী যে শহরের ভিতরে বলে হইতেছে বড় বাজার। শুনতে পাচ্ছিলাম নীলফামারী শহর অনেকখানি ছোট, মাশাআল্লাহ ভালোই। তো আমরা এখন যাইতেছি ডুমারের দিকে, কিন্তু আমার কাছে মনে হইতেছে নীলফামারী থেকে ডুমারের ভাড়াটা একটু বেশি, মেবি এই দিকটাতেই ভাড়া একটু বেশি, কারণ 22 কিলোমিটার 40 টাকা আমার মনে বেশি হয়। ডুমার থেকে আবার প্রায় 30 কিলোমিটার। আল্লাহ ওদিকে আবার কেমন খারাপ, ওদিকেও এমন খারাপ থাকে, তাহলে আমি চেকিং করা ছাড়া উপায় নেই। চেকিং করতে আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটা মোটামুটি অনেক বেশি খারাপ, সম্ভবত এই কারণেই একটু ভাড়া বেশি নেয় না। পুরো রোডে গাড়ি এদিকে প্রায় লাফাইতে আসে, মাঝে মাঝে একটু সময় রাস্তা ভালো হয় আবার ছেড়ে